Now we discuss the second class of plant tissue. This class we can discuss about the permanent tissue or স্থায়ী কলা. Clear? আমরা আজকে permanent tissue বা স্থায়ী কলা নিয়ে ডিসকাস করব. তো ফার্স্ট আমরা যে জায়গাটায় যাব সেটা হলো what is permanent tissue or স্থায়ী কলা. The definition of permanent tissue. It is the first point. আমি তোমাদের বারবার একটা কথা বলি প্রতি ক্লাসে বলি যে মুখস্থর ব্যাপারটা আমি একবারে অপছন্দ করি. তো এই পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলা কাকে বলে? দেখো, স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে কলা কোষগুলো বিভাজনে অক্ষম। আমি তোমাদের প্রথমে উদ্ভিদ কলাকে আগের দিন ভাগটা দেখিয়েছিলাম। উদ্ভিদ কলা অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ ডিভিশন পাওয়ার, অর্থাৎ বিভাজন ক্ষমতা, বিভাজন সেল ডিভিশন পাওয়ার, কোষ বিভাজন ক্ষমতা, এই বিভাজন ক্ষমতা আছে এবং নেই, এই দুটো ভাগে ভাগ করেছিলাম। যাদের নেই তাদের বলা হয় স্থায়ী কলা, যাদের আছে তাদেরকে বলা হয় ভাজক কলা। এই ভাগটা আমি করেছিলাম। ক্লিয়ার? তো স্থায়ী কলা অর্থাৎ যাদের বিভাজন ক্ষমতা নেই তাদের নিয়ে আজকে পড়াশোনা। আজকে কিন্তু ভাজক কলা নিয়ে নয়, কারণ ভাজক কলা আমাদের পড়া হয়ে গেছে। তাহলে ভাজক কলার ডেফিনেশনটা কি? না, যে কলার কোষগুলোর বিভাজন ক্ষমতা থাকে না তারা হচ্ছে স্থায়ী কলা, পার্মানেন্ট টিস্যু। এই স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু, ঠিক আছে, এর সম্পর্কে কিছু জেনারেল ক্যারেক্টার আমি জানতে হবে, যেমন ভাজক কলা জেনেছিলাম, ঠিক একইভাবে স্থায়ী কলা সম্পর্কে জানতে হবে। স্থায়ী কলার কোষগুলো কি হতে পারে? স্থায়ী কলার কোষগুলো ইউজুয়ালি গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে। এই গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকা ছাড়াও এই কোষগুলো সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হতে পারে। কোষগুলোর মধ্যে কোষ গহ্বর ছোট বড় দেখা যেতে পারে। এছাড়াও আর যে জিনিসটা হতে পারে সেটা কি, ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে গোল এবং ডিম্বাকার হওয়ার জন্য এই যে জায়গাটা আছে যে কোষান্তর রন্ধ্র, এই কোষান্তর রন্ধ্র গঠন থাকে। কোষগুলো সমান বা অসমানভাবে পুরু হবে, সমানভাবেও পুরু হতে পারে, অসমানভাবেও পুরু হতে পারে। কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস বেশিরভাগ ক্ষেত্রে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কোষগুলো সজীব হতে পারে, আবার মৃত হতে পারে। কোষগুলোর আকার, শেপ গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, সো মুখস্থ না করে আমরা কতগুলো স্থায়ী কলার বৈশিষ্ট্য পেলাম একবার চোখ খুলে নিই। প্রথম হচ্ছে আকার, 2 নাম্বার নিউক্লিয়াসের উপস্থিতি অনুপস্থিতি, 3 নাম্বার কোষ গহ্বর ছোট বড়, এটা কোষ গহ্বর, সেল ওয়াল, সেল রাহুল, কোষ গহ্বর। 4 নাম্বার কোষান্তর রন্ধ্র, 5 নাম্বার কোষগুলো সজীব হতে পারে, মৃত হতে পারে, 6 নাম্বার কোষগুলোর কোষপ্রাচী সমান বা অসমানভাবে পুরু হতে পারে। তো হাফ ডজন জেনারেল ক্যারেক্টার আমরা স্থায়ী কলা সম্পর্কে বলে দিলাম। দেন উই ডিসকাস দ্য ডিফারেন্স পার্মানেন্ট টিস্যু। আমরা পার্মানেন্ট টিস্যুকে দুভাবে ভাগ করেছি। কি কি না, দেখতে পাচ্ছি পার্মানেন্ট টিস্যু আমরা দুভাবে ভাগ করেছি। একটা হলো সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে জটিল স্থায়ী কলা। কিসের উপর ডিপেন্ড করে ভাবে? বারবার বলেছি মুখস্থ নয়, এমন একটা বৈশিষ্ট্য যার উপর ডিপেন্ড করে আমরা সরল এবং জটিল ভাগটা করব। ভালো করে বলি, সরল স্থায়ী কলা হলো সেই স্থায়ী কলা যে স্থায়ী কলার কোষগুলোর দুটো ক্যারেক্টার। একটা হচ্ছে এই কোষগুলোর আকার এক এবং এটা একই কাজ করে। তাহলে যে কলার কোষগুলোর, যে স্থায়ী কলার কোষগুলোর আকার এক এবং একই কাজে নিযুক্ত থাকে তাদেরকে কি বলে? সরলস্থায়ী কলা বলে। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে কি সরলস্থায়ী কলা কাকে বলে? সিম্পল পার্মানেন্ট টিস্যু কাদের বলে? না, যাদের যে সকল স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু কোষগুলোর আকার এক, কাদের আকার? কোষের আকার, এবং একই কাজ করে বা একই কাজে নিযুক্ত থাকে, তাই কি বলে? সরলস্থায়ী কলা বলে। এবার জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলার ক্ষেত্রে কি? এরও দুটো ক্যারেক্টার। এখানে কোষগুলোর আকার আলাদা,
আকার আলাদা, কাজ এক, কোষগুলোর আকার আলাদা কিন্তু কাজ এক। So now we able to difference between complex permanent tissue and simple permanent tissue। আমরা কিন্তু একটা সরল এবং জটিল স্থায়ী কলার পার্থক্যটা করে ফেলতে পারবো। ভালো করে টাকা বলে দিকে দেখো, তাহলে সরল স্থায়ী কলা কাকে বলে? যখন ডেফিনেশন শুরু করবে মাথাটা একটুখানি খাটাবে, তাহলেই দেখবে তুমি তোমার নিজের পয়েন্টটা লিখে দিতে পারছো। সেটা কি না, সরল স্থায়ী কলা হচ্ছে একটা পার্মানেন্ট টিস্যু ভাগ। সো তুমি প্রথম লাইনটাই ইউজ করবে, যে প্রকার পার্মানেন্ট টিস্যু আর স্থায়ী কলার কোষগুলোর আকার এক এবং একই কাজে নিযুক্ত থাকে তাদেরকে বলা হয় সরল স্থায়ী কলা। দেন তুমি জটিল স্থায়ী কলার সংজ্ঞাটা বলো, কাকে বলে জটিল স্থায়ী কলা? যে পার্মানেন্ট টিস্যু কোষগুলোর আকার আলাদা কিন্তু কাজ এক, তাদের বলা হয় জটিল স্থায়ী কলা। ঠিক আছে, এইবার আমরা যে জায়গায় যাবো সেটা হচ্ছে সরল স্থায়ী কলার আমরা ক্লাসিফিকেশন করবো। সরল স্থায়ী কলার কত রকমের হয় সেটা দেখো। চলো দেখো, সরল স্থায়ী কলাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, প্যারেন্ট, কোনেট এবং স্ক্লেরেন। তিনটে ভাগে ভাগ করেছি। অনেক ছোটবেলা থেকে তোমরা এই ক্লাসগুলো করছো, জানো, কিন্তু আগে তোমরা ছোটবেলায় না জেনে মুখস্থ করতে, কিন্তু এখন মুখস্থ কোনো গল্প নেই। টোটাল ব্যাপারটা হচ্ছে সিম্পল। কেন সিম্পল? দেখো, প্যারেনকাইমা তোমরা প্রত্যেকেই এই ব্যাপারগুলো মুখস্থ করেছো। হোয়াট ইজ প্যারেনকাইমা? না, যে কলার কোষগুলো, ঠিক আছে, যে কলার কোষগুলো গোলাকার বা ডিম্বাকার, যে কলার কোষগুলো সজীব, যে কলার কোষগুলো তোমার উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদানের কাজ করে, কখনো আত্মরক্ষাতে সাহায্য করে, কখনো খাদ্য উৎপাদনে সাহায্য করে, তখন তাদেরকে প্যারেনকাইমা বলে। তাহলে যখন যে কাজে ওরা ইনভলভ থাকছে সেইগুলি আবার কিছু নাম আছে। যেমন ধরো, প্রথম প্যারেনকাইমাকে আমরা ভাবছি প্যারেনকাইমা সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি পড়বো একটা পড়াশোনা। যখন তুমি প্যারেনকাইমা পড়া স্টার্ট করবে, ফার্স্ট তুমি তিনটে জিনিস মাথায় রাখবে প্রতিটা কলার ক্ষেত্রে। প্রতিটা কলার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবে। একটা হচ্ছে ফার্স্ট তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা। আর সংজ্ঞা কি দিয়ে তৈরি হয়? সংজ্ঞার ইনগ্রেডিয়েন্টস গুলো কি কি? গঠন, অবস্থান, কাজ। এই ডেফিনেশন তৈরি হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। অর্থাৎ তুমি যদি একটা বাড়ি তৈরি করতে চাও, তার জন্য যেমন তোমার ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, সেরকম ইনগ্রেডিয়েন্টস এখানে তিনটে লাগবে, গঠন লাগবে, অবস্থান লাগবে, কাজ লাগবে। যদি কিছু বিশেষত্ব থাকে সেটাও লাগবে, তবে তোমার ডেফিনেশনটা কমপ্লিট হবে। নাও উই ডিসকাস দ্য জেনারেল ক্যারেক্টার অফ প্যারেনকাইমা। ক্লিয়ার? চলো, তাহলে প্যারেনকাইমা কাকে বলে বলেছি, এবার আমরা প্যারেনকাইমা জেনারেল ক্যারেক্টার, চলো জেনারেল ক্যারেক্টার প্যারেনকাইমা দেখে নিচ্ছি। চলো, ফার্স্ট, কোষগুলো গোলাকার বা ডিম্বাকার। সেকেন্ড, কোষে সুস্পষ্ট নিউক্লিয়াস বর্তমান। থার্ড, কোষ গহ্বর বর্তমান। फोर्थ, कोशांतर रंध्र बर्तमान। এটা 4 নাম্বার। 5, কোষপ্রাচীর সমানভাবে পুরু। 6, কোষগুলো সজীব। তাহলে 6টা মানে হাফ ডজন তোমার জেনারেল ক্যারেক্টার হয়ে গেল। এবার আমরা একে ক্লাসিফাই করেছি, কোথায় অবস্থান করছে, কি কাজ করছে তার উপর ডিপেন্ড করে। ফার্স্ট, এরিয়ান কাইমা। হোয়াই ইট ইজ কল্ড এরিয়ান কাইমা? এরিয়ান ইজ কামিং ফ্রম এয়ার। এয়ার মানে বাতাস। এই এরিয়ান কথাটা আছে এয়ার থেকে, অর্থাৎ যে প্যারেনকাইমা এয়ার বা বাতাস ধারণ করে, বাতাস ধারণ করে যে প্যারেনকাইমা তাকে আমরা কি বলি? এরিয়ান কাইমা। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? কচুরি পানা দেখা যায়। কচুরি পানাকে ভাসতে সাহায্য করে। নেক্সট, ক্লোরেন।
এই ক্লোরেন নামটা কি জন্য এসেছে? ক্লোরোফিল থেকে। তাহলে যে সকল প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল থাকে তাদেরকে কি বলে? ক্লোরেনকাইমা। সবুজ গাছের পাতা, সবুজ গাছের কাণ্ড, তার মধ্যে যে প্যারেনকাইমা থাকে সেই প্যারেনকাইমা ক্লোরোফিল কন্টেন করে এবং দেন দে আর কল্ড ক্লোরেনকাইমা। এই ইডিওব্লাস্ট, হোয়াট ইজ ইডিওব্লাস্ট? তোমরা পড়েছো যখন রেচন পড়েছো, রেচনের ক্ষেত্রে দু ধরনের ক্রিস্টালের নাম শুনেছো তোমরা, একটা হচ্ছে সিস্টোলিক আর একটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, সিস্টোলিক যে কোষের মধ্যে সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে লিথোসিস্ট, কোষটার নাম হচ্ছে লিথোসিস্ট। আর গ্রাফাইট যে কোষের মধ্যে সঞ্চিত হয় তাকে বলা হচ্ছে ইডিওব্লাস্ট। অর্থাৎ গ্রাফাইট হলে এক প্রকারের কি না ক্রিস্টাল। কেমন দেখতে? সিস্টোলিকের ক্ষেত্রে হচ্ছে আঙুলের বোঝা। গ্রাফাইট দেখতে দু রকমের হতে পারে, একটা হচ্ছে অসিকুলার গ্রাফাইট, একটা হচ্ছে স্ফির গ্রাফাইট। এগুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করবো, জাস্ট বলে রাখছি, লেকচার দিচ্ছি। সেটা হচ্ছে ইডিওব্লাস্ট দু রকমের সঞ্চয় করতে পারে, এক হচ্ছে অসিকুলার গ্রাফাইট, একটা হচ্ছে স্ফির গ্রাফাইট। যদি এরকম ধরনের গ্রাফাইটগুলো হয় তখন হচ্ছে স্ফির গ্রাফাইট। সরি, অসিকুলার। আর যদি এরকম তারার মতো হয় তখন সেটা হয়ে যায় স্ফির গ্রাফাইট। অসিকুলার এবং স্ফির গ্রাফাইট। তো গ্রাফাইট এটা কাজে দেখা যায়, অন্য গাছে দেখা যায়। তাহলে এই ধরনের ক্রিস্টালগুলোকে সঞ্চয় করে যে কোষ তার নাম হচ্ছে ইডিওব্লাস্ট। তন্তু, বাস্ট ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা বা উড ফাইবার। উড ফাইবার, তাহলে হোয়াট ইজ উড ফাইবার? জাইলেম প্যারেনকাইমা নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ উড ফাইবার এবং হোয়াট ইজ বাস্ট ফাইবার? নিটের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাস্ট ফাইবার। হোয়াট ইজ উড ফাইবার এন্ড হোয়াট ইজ বাস্ট ফাইবার? ক্লিয়ার? তাহলে প্রোসেনকাইমা এবং আরেকটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে তোমরা এপিডার্মিস কেও প্যারেনকাইমার মধ্যে ধরে এপিডার্মিস। এপিডার্মিসটা কোথায় দেখা যায়? সাধারণত কাণ্ডের বাইরে এপিডার্মিস দেখা যায়। যে কোনো কাণ্ড, উদ্ভিদের যে কাণ্ড আছে সেই কাণ্ডের বাইরে যেটা দেখা যায় সেটা হচ্ছে এপিডার্মিস। তো এপিডার্মিস ছাড়াও আরেকটা ভাগ রয়েছে, সেটা হচ্ছে কি প্রোসেনকাইমা। দিস ইজ প্রোসেনকাইমা। হোয়াট ইজ প্রোসেনকাইমা? বলতে যে প্রোসেনকাইমা সম্পর্কে দুটো তিনটে কথা খালি মাথায় রাখবে। কি কি কথা? প্রথম হচ্ছে যে প্যারেনকাইমার বলার কোষগুলো, তোমরা মাথায় শুধু এইটুকু রাখবে যে যে প্যারেনকাইমার বলার কোষগুলো হচ্ছে মোটা কোষপ্রাচীর যুক্ত, লম্বাটে, তাদের প্রোসেনকাইমা বলে। ভুট্টার কাণ্ডে এইগুলো দেখা যায়, ভুট্টার অধস্তর গঠনের সাহায্য করে। তাহলে যে প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে লম্বাটে এবং লম্বাটে স্থূল কোষ প্রাচীর যুক্ত এবং ভুট্টার ক্ষেত্রে দেখা যায় ভুট্টার অধস্তর গঠন করে। ঠিক আছে? আর এপিডার্মিস তোমরা আগেই বলে দিয়েছি, এপিডার্মিস হচ্ছে কাণ্ডের বাইরে থাকে, কাণ্ডের বহিরাবরণ। ইট ইজ নোন অ্যাজ এপিডার্মিস। তাহলে আমরা প্যারেনকাইমা শেষ করলাম। তাহলে প্যারেনকাইমা কলার যে ভাগগুলো পড়লাম কি কি? কোনো মুখস্থ হওয়ার পরে এয়ার থেকে এরেন, ক্লোরোফিল থেকে ক্লোরেন, গ্রাফাইট থেকে ইডিওব্লাস্ট, জাইলেম এবং ফ্লোয়েম প্যারেনকাইমা আমরা পরেও পড়বো। প্রোসেনকাইমা হচ্ছে লম্বাটে স্থূল কোষ প্রাচীর যুক্ত ভুট্টার অধস্তর গঠনের সাহায্যকারী কোষ। ঠিক আছে? আর এপিডার্মিস হচ্ছে মূল কাণ্ডের বাইরে, মূলের বাইরে হলে তার নাম হয়ে যাবে এপিপ্লেমা, কাণ্ডের বাইরে হলে তার নাম হয়ে যাবে এপিডার্মিস। ক্লিয়ার? দেন আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে কোলেনকাইমা। চলো কোলেনকাইমাটা দেখে নেব। দেখো কোলেনকাইমা আমরা ভাগ করছি। কোলেনকাইমাটা কি না, কোলেনকাইমা হলো
যে প্যারেনকাইমা কলার কোষগুলো ভালো করে বুঝবে, এরাও এক প্রকারের কিন্তু প্যারেনকাইমার মতোই, কিন্তু প্যারেনকাইমা না, যে পার্মানেন্ট টিস্যু বা সমস্থায়ী কলা সিম্পল পার্মানেন্ট টিস্যু কোষগুলো কোনগুলো পুরু বা কোন জায়গায় লিগনিন, সুবেরিন, কিউটিন এই জাতীয় কতগুলো ডিপোজিটেড অসমভাবে কোষপ্রাচীরকে পুরু করে তুলেছে, তখন তার নাম হয়েছে কোলেনকাইমা। তো কোলেনকাইমা যখন পড়াবো প্যারেনকাইমা পড়া হয়ে গেছে, প্যারেনকাইমাটা মুছে দিই। দেখো তাহলে কোলেনকাইমা তিনটে ভাগ, একটা হচ্ছে স্তরীভূত, এই যে জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলোতে লিগনিন, সুবেরিন, কিউটিন জাতীয় পদার্থগুলো জমা হয়ে ডিপোজিটেড হয়ে পুরু তৈরি করে। তাহলে কোষপ্রাচীর সব জায়গায় ঠিকঠাক সমান হচ্ছে না। তাহলে কোলেনকাইমা কলার বৈশিষ্ট্যগুলো কি হবে? ধরো আরেকটা কোষ কোলেনকাইমা হচ্ছে কৌণিক কোলেনকাইমা কেমন হয়? এরকম সর্বভুজ আকার, কোণগুলো এগুলো কিছুই না, ডিপোজিশন হয়েছে, লিগনিন, সুবেরিন, কিউটিন এগুলো ডিপোজিশন হয়েছে, কোষগুলো সলিড। তাহলে এদের বৈশিষ্ট্য দেখো, কোষগুলো সলিড। 2 কোষগুলো আয়তাকার হতে পারে বা গোলাকার হতে পারে বা ষড়ভুজ আকার হতে পারে। কোষগুলো নিউক্লিয়াস যুক্ত, কোষগুলোর কোষপ্রাচীর অসমভাবে পুরু, অসমভাবে পুরু কোষপ্রাচীর, কোষপ্রাচীর অসমভাবে পুরু কোষপ্রাচীর। মনে থাকবে। আর কি না, এই কোষগুলো সাধারণত অধস্তক গঠনে সাহায্য করে। অধস্তক মানে কি? আমরা যে এপিডার্মিস পড়লাম, ধরেন এপিডার্মিসের নিচে 2 থেকে 3টে স্তর থাকে অধস্তক। এই জায়গায় থাকে অধস্তক, 2 থেকে 3টে লেয়ার, 2 to 3 লেয়ার অধস্তক থাকে। সাধারণত কাণ্ডেই এই অধস্তক দেখা যায়, এগুলোকে অধস্তক বলে। ঠিক আছে, 2 থেকে 3টে স্তর থাকে অধস্তক। ক্লিয়ার? তো আমরা দেখো এখান থেকে বৈশিষ্ট্যগুলো যেমন বলছি, তেমন আমরা দুটো কলা ছবি এঁকেছি, একটা স্তরীভূত, একটা কৌণিক, আর একটা বাকি রইল সেটা হচ্ছে কুপাকার। কুপাকারের ক্ষেত্রে দেখো এরকম ধরনের কূপ দেবে তো গহ্বর, এরকম ডিপোজিশন। তাহলে 3 ধরনের আমরা কোলেনকাইমা দেখে নিলাম। তাহলে কোলেনকাইমা কলা কোথায় থাকে সেটা জেনে গেলাম। কোলেনকাইমা কলার কাজ কি? দৃঢ়তা প্রদান করা। আবার যদি কোনো ক্ষেত্রে কোনো কোলেনকাইমা প্রোটিন সঞ্চয় করে, তাহলে খাদ্য তৈরি করা। তো এই হলো কোলেনকাইমা কলা। কোলেনকাইমার পরে আমরা যে জায়গায় যাবো তার নাম হচ্ছে স্ক্লেরেনকাইমা। চলো স্ক্লেরেনকাইমাকে দেখে নিই। স্ক্লেরেনকাইমা কলা কিন্তু এর ক্ষেত্রে মাথায় রাখবে যে স্ক্লেরেনকাইমা কলা কিন্তু যান্ত্রিক দৃঢ়তা প্রদানের কাজে মেন গুরুত্বপূর্ণ করে। দেয়ার আর 2 টাইপস। কি কি? একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা তন্তু এবং একটা হচ্ছে স্ক্লেরাইট। কেমন? স্ক্লেরেনকাইমা তন্তু এবং স্ক্লেরাইট। চলো তাহলে এই স্ক্লেরেনকাইমা তন্তু দেখতে কেমন? এরকম দেখতে। 1 লম্বাটে, 2 নিউক্লিয়াস বিহীন, 3
টিউবেরিন, কিউটিন, কোষপ্রাচীরকে পুরু করেছে, পুরু কোষপ্রাচীর। 4 জাইলেম তন্তু বা ফ্লোয়েম তন্তু এইরকম ধরনের তন্তু যদি হয়, যদি তার মধ্যে কোনো রকম নিউক্লিয়াস না থাকে, যদি যে কোষগুলো দৃঢ়তা প্রদানে কাজ করে, তখন তাকে উড ফাইবার বলা হয়, তখন তাকে বলা হচ্ছে বাস্ট ফাইবার। তেমন এই স্ক্লেরেনকাইমা তন্তু কোষগুলোর মধ্যে এবিএস হতে লাগে, সেই কোষগুলো হচ্ছে ডেথ বা মৃত টাইপের হতে পারে, মৃত। আর স্ক্লেরাইড, এই স্ক্লেরাইড নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য এই ভাগটা করে রেখেছি। স্ক্লেরাইডটা আকার অনুযায়ী ভাগ করা হচ্ছে, আমি অনেকগুলো ভাগ হয়, তার মধ্যে প্রধান প্রধান আমি 4টে 3টে 5টা ভাগ করে দিয়েছি। ব্র্যাকিওস্ক্লেরাইড, অস্টিওস্ক্লেরাইড, অ্যাস্ট্রোস্ক্লেরাইড। দেখো একটা জিনিস ভাবো, যদি এরকম ধরনের স্ক্লেরাইডটা দেখতে হয়, স্টার, যদি এরকম স্টার হয় তাহলে তার নাম কি হবে? অ্যাস্ট্রো, তারা। কোথায় দেখা যায়? শালুক এবং পদ্মে। অস্টিওস্ক্লেরাইড, অস্টিও, অস্থি, অস্থির মতো এরকম অস্টিওস্ক্লেরাইড, ঠিক আছে। সেরকম ফিলিফর্ম স্ক্লেরাইড, সরু ফিলিফর্ম। আর ম্যাক্রোস্ক্লেরাইড এরকম হবে স্ক্লেরাইড। তো এরকম স্ক্লেরাইড গুলো দেখো, ব্র্যাকিওস্ক্লেরাইড কোথায় দেখা যায়? কর্টেক্স এবং মজ্জায় দেখা যায়। অস্টিওস্ক্লেরাইড কোথায় দেখা যায়? হাকিয়া নামক সিংহবর্তী উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। অ্যাস্ট্রোস্ক্লেরাইড শালুক এবং পদ্মের ক্ষেত্রে দেখা যায়। ওলিয়ার ক্ষেত্রে ফিলিফর্ম দেখা যায়। ম্যাক্রো দেখা যায় মুগডাল এবং মটরের বীজ স্টকের খোসায়। ভালো করে দেখো। এছাড়াও একটা নিট এবং কম্পিটিটিভ এক্সামের জন্য কোশ্চেন হয়েছে এখানে, সেটা হচ্ছে স্টোন সেল। হোয়াট ইজ স্টোন সেল? স্টোন সেল বা প্রস্তর কোষ, এটা নিটের কোশ্চেন। এই ডাল জাতীয় শস্য এবং পিয়ারার খোসায়, পিয়ারার খোসায় এই স্ক্লেরাইড কোষগুলোর মধ্যে কোষপ্রাচীর এত পুরু হয়, এত পুরু কোষপ্রাচীর হয় যে এগুলো মুখেতে ডিসলভ হয় না, লালারস দিয়ে ডিসলভ করতে পারা যায় না, ছোবড়া হয়ে থাকে, ফাইবার হয়ে যায়। এই ধরনের পুরু মোটা কোষপ্রাচীর যুক্ত কোষগুলোকে বলা হচ্ছে স্টোন সেল বা প্রস্তর কোষ। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের দেখা যায় স্টোন সেল এবং কোথায় থাকে, ঠিক আছে? বলে দিয়েছি আকার কেমন, বলে দিয়েছি। স্টোন সেল 1 to 2 মার্কসের কোশ্চেনে লিখতে পারবে। তাহলে আমরা কি কি জানলাম? আমরা প্যারেনকাইমা জানলাম, কোলেনকাইমা জানলাম, স্ক্লেরেনকাইমা জানলাম। অর্থাৎ আমরা সিম্পল পার্মানেন্ট টিস্যুটাকে ক্লোজ করে ফেলেছি। প্রথমে জেনেছি সিম্পল পার্মানেন্ট টিস্যু কাকে বলে, তারপরে জেনেছি তার জেল ক্যারেক্টার, তারপরে তাকে ক্লাসিফিকেশন করেছি এবং প্রতিটা পার্টকে জেনে নিয়েছি। কেমন? এরপর আমরা কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুতে যাব। চলো।